উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশের মেডিকেল শিক্ষা এবং স্বাস্থ্য সেবাও উন্নত হচ্ছে, তবে নানা ধরনের বাস্তবতায় আমরা সেই সুফল পাচ্ছি না। সেই সুফল আমরা কিভাবে পেতে পারি এ বিষয়ে আমরা কথা বলবো একজন প্রবাসী অধ্যাপকের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ। স্যারের অনেক পরিচয়, মূল পরিচয় কিডনি বিশেষজ্ঞ, টেম্পল বিশ্ববিদ্যালয়, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ। আজকের বিষয় আমরা দিয়েছি মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য সেবা। স্যার, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে 54 বছরের বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে, 46 বছর ধরে আপনি প্রবাস জীবন যাপন করছেন। যদিও আপনাকে অনেক বেশি আমরা বাংলাদেশে পাই, মানে সেই সময়ের শিক্ষা ব্যবস্থা, এই সময়ের শিক্ষা ব্যবস্থা এবং পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় তিনটাকে একসঙ্গে আপনার অভিজ্ঞতা বা মূল্যায়ন জানতে চাই। ওই সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল বাংলাদেশে, আমরা যেটা করতাম সেটা হচ্ছে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা। সেটা খুবই প্রয়োজনীয় ছিল। এইটা বেশি ছিল যে রোগীর সাথে ছাত্রদের কানেক্টিভিটি বেশি ছিল। তো এটা খুব দরকার ছিল, কারণ রোগীর সাথে কানেক্টিভিটির মধ্যে দিয়ে মানুষ শেখে। বই পড়ে তো আর সবসময় সব কিছু শেখা যায় না। তো এই জিনিসটার একটা প্রবলেম ছিল তখন, যে বইগুলো যেগুলো ছিল, এত বড় বড় বই ছিল যে বইগুলো পড়ে মুখস্থ করা হতো, পরে দেখা গেল বইয়ের কিছু পড়ে কাজে লাগছে না। এটা নিয়ে আমরা আন্দোলন করেছি। আমরা যখন ঢাকা মেডিকেলের প্রথম বর্ষে ছিলাম, এত বড় অ্যানাটমির বই, ওইগুলো আস্তে আস্তে কমানো হয়েছে বা কমানো দরকার। কেন? যে আমরা রোগীর উপরে সেবা দেওয়ার মাধ্যমে যে শিক্ষা, সেটাই আসল শিক্ষা। তো সেই জিনিসটা আসছে। এখন যেটা হচ্ছে, আমি যখন আমেরিকাতে গেলাম 80 সালে, আমেরিকাতে কিন্তু ওই প্রাচীন শিক্ষা ব্যবস্থায় ছিল। যেমন রোগীর সাথে কীভাবে ব্যবহার করা, ওটা কিন্তু যে যার পরিবারে যেভাবে শিখে আসছে সেটা এইভাবে করতো। তো আমরাই ইন্ট্রোডিউস করেছি ছাত্রদেরকে শেখানো, অ্যাক্টিং করে শেখানো, রোগী অ্যাক্টর একজন বানিয়ে, যে কীভাবে রোগীর সাথে কথা বলতে হবে, রোগীর সিম্প্যাথি দেখাতে হবে। এই জিনিসগুলো কিন্তু ওইখানে আমি নিজে ইনভলভ ছিলাম। আরেকটা জিনিস যেটা, যে কোয়ালিটি অ্যাসুরেন্স, যে হাসপাতালের চিকিৎসা হচ্ছে, রোগী ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ভুল হলে এটার কোনো দায়বদ্ধতা কেউ কোনোদিন আমেরিকাতেও ছিল না। কিন্তু তারপরে ওদের সরকার একটা আইন করলো যে প্রত্যেকটা ডেথ বা নিয়ার ডেথ যদি কিছু হয়, ওগুলো নিয়ে আলাপ করতে হবে, আলাপ করে বের করতে হবে এটা কার দোষে হলো, এটাকে এড়ানো যেত। এই জিনিসগুলোর জন্য খুব র্যাপিডলি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা সেবা একটা স্ট্যান্ডার্ডে গেল। তো এই জিনিসটা আমার মনে হয় যে আমরা এখানে পিছনে আছি। যে আমি যদি এখানে কোনো হাসপাতালে ভুল অপারেশন করি, ভুল মানে ইচ্ছা করতে ডাক্তার ভুল করে না, কারণ রোগী মারা গেলে ডাক্তারদের সবচেয়ে বড় ক্ষতি। ভুল হলো আমার অজ্ঞতার জন্য। এইটা শেখাবার, যদি আমি কেউ নাই জানে যে আমি এটা জানি না, আমার শেখাবে কীভাবে? এই আলোচনাগুলো এখানে করলে ভবিষ্যতে কোনো রোগী ওই সেম পর্যায়ে তার অন্য ডাক্তাররা জানবে যে আমার কলিগ যেটা করেছেন এটা এইভাবে করা যাবে না। এই যে একটা নিজেদের মধ্যে একটা শিক্ষা, যেটা সেবার মধ্যে দিয়ে শিক্ষা, এই জিনিসগুলো ওখানে খুব হচ্ছে, ওপেনলি ডিসকাস হচ্ছে। কেন? যে সেখানে কোনো সাংবাদিক এইটার বাইরে যেতে পারবে না, যে হাসপাতালে এতজন মরে গেছে এইটা যেতে পারবে না, দিলে ওদের জেল হবে। যার জন্য ওপেনলি তারা আলাপ করতে পারে। কেন আলাপ করে? যে শিক্ষা ব্যবস্থা, সেবা ব্যবস্থাকে উন্নতির জন্য। এটা এখানে আমাদের আনা দরকার। এটা এখন আমাদের ভয় আছে যে মানুষ কি মনে করবে। কিন্তু স্যার, আমি আপনার কাছে এখানে জানতে চাই যে বাংলাদেশে এই যে সাংবাদিকদের কথা আপনি প্রসঙ্গক্রমে আনলেন, যারা অবলীলায় বলে ফেলছে যে ভুল চিকিৎসা হয়েছে, অপচিকিৎসা হয়েছে, সেটি আসলে করার একটি কারণ হচ্ছে যে দেশের গুণগত চিকিৎসার মান উন্নয়ন ঘটছে না বলে হয়তো তারা অনেক সময় বেপরোয়াভাবে লিখছেন, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা বাংলাদেশে হচ্ছে। চিকিৎসকদের কাছ থেকে বলা হচ্ছে চিকিৎসার জটিলতা শব্দটা ব্যবহার করবার জন্য। কিন্তু এই সাংবাদিকতাটা বিদেশে আসলে কীরকম হয়, বা সাংবাদিকরা যদি চেষ্টা নাও করে, এমনি এমনি কীভাবে নিয়ন্ত্রিত হয় সেবাটা? এগুলোর রিপোর্ট বেরোয় এবং সাংবাদিক এটা লেখালেখি করে, কম লেখে না, ঠিক লিখে, কিন্তু প্রপার ইনফরমেশন নিয়ে লিখে। আচ্ছা। যেমন এখানে একজন বলল যে অমুক ডাক্তারের ভুলে মরে গেছে, হাসপাতাল ভাঙিয়ে দিল, কারণ অনেকে জানি না। পরে দেখা গেল যে আসলে হয়তো কোনো ওষুধ ভুল হয়েছে, অথবা যা হয়েছে সেটা ডাক্তার নাথিং টু ডু উইথ ইট। কিন্তু জিনিসটা হচ্ছে যে এই জিনিসগুলো একটা পেশেন্টের সাথে ডাক্তার বা পরিবারের একটা যে
বিভেদ তৈরি হচ্ছে, এটা দরকার নাই। আস্থা নষ্ট হচ্ছে। আস্থা নষ্ট হচ্ছে। এটা ডাক্তারদের আর্নিং হয় পেশেন্ট থেকে। পেশেন্ট যদি মারা যায় সবচেয়ে বড় ক্ষতি ডাক্তারদের। কিন্তু এই জিনিসটার জন্য যেটা ডাক্তারদের করা দরকার, একটা কথা হচ্ছে আমরা যে আইসিইউতে এখানে ঢুকতেই দিই না, আপনি বাইরে থাকতে হবে। ওখানে আইসিইউতে পেশেন্টের আত্মীয় স্বজন নিয়ে আমরা রাউন্ড দিই। কেন? যে ওরা যেন বোঝে যে আমার বাবা সকালে ভালো ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। এটা কেন? এটা অসুখের জন্য হলেন না, ডাক্তারের জন্য হলেন। এটা যখন তারা দেখেন তখন তারা বোঝেন যে এটা ট্রান্সপারেন্ট। এই আস্থা আনার জন্য আমরা কিন্তু এটা বাধা দিচ্ছি। আমরা যে হাসপাতালে আইসিইউতে ঢুকতে দেওয়া হচ্ছে না, এগুলো সন্দেহ। কেন ঢুকতে? বিদেশে তো দিচ্ছে। এই জিনিসগুলো, কিছু জিনিস আছে আমরা এটা বিদেশে যারা আমরা দেখেছি চেঞ্জ, আমরা তো এদেশেই পড়াশোনা করছি। স্যার, আমার নিজেরও যুক্তরাষ্ট্রে একবার দেখার সুযোগ হয়েছে যে আইসিইউ এর দরজাগুলো খোলা, কম্পিউটার নিয়ে বসে হচ্ছে স্বজনরা বসে আছে, কাজ করছে, কথা বলছে, কিন্তু এখানে তো একটা সংক্রমণের ইস্যু চলে আসে, তো সেটা তারা কন্ট্রোল করে কি করে? সংক্রমণ যেখানে হয়, যেসব জিনিস হয়, ওটাতে কিন্তু বলা হয় যে এখানে এই সংক্রামক ব্যাধিটা আছে, এটা একটা। ওখান থেকে যাবার আগে তাদের পুরো ড্রেস আপ পরে যেতে হবে। কিন্তু এমনি যখন কেউ যাবে, তারা বাইরে থেকে জুতো পরে গেল, বাইরে থেকে ইনফেকশনের জুতো দিয়ে দিল, এই তো ভয় একটা বলা হয়তো। এটার জন্য ওইখানে এভরিডে বাতাস ক্লিন করা হয়, ফ্লোর ক্লিন করা হচ্ছে এখানকার মতনই। এবং ওইখানে দেখা গেছে যে কেউ যদি একদম কাদা থেকে উঠে না যায়, নর্মালি যায় পরিষ্কার করে ওখানে, তাদের কিন্তু কোনো ইনফেকশন হয় না। আচ্ছা, তারা তো রুগী টাচ করছে না, তার রুগীর পাশে যাচ্ছে, দেখছে, ম্যাক্সিমাম তার হাত ধরছে। কিন্তু তাতে যে রুগীর অনেক ইমপ্রুভ হয়, আমার ফ্যামিলি আসছে, সাহস বাড়ে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রোগীর হিলিংয়ের জন্য। তো তারাও, ফ্যামিলি দেখলো যে আমার পেশেন্ট ঠিকমতো সবাই দেখছে, রোগী দেখলো যে আমাকে সবাই দেখতে আসছে, আমি এখনও মারা যাচ্ছি না। এই যে ইনফেকশনের ভয়ে যা করা হচ্ছে, এটা অনেক পয়সা খরচ হয়। এই গাউন টাউন পরে খামাখা, এগুলো স্টাডি করে দেখা গেছে যে ইনফেকশন যেখানে ইম্পর্টেন্ট ইনফেকশন আছে ওইখানে ভেরি স্ট্রিক্ট। এটা অনেক স্টাডি করার পরে কোথায় তোমাকে ড্রেস আপ করতে হবে, কোথায় করতে হবে, এটা পরিষ্কার। কিন্তু দেখতে না যাওয়া, এইটা বন্ধ করতে হবে। কিন্তু স্যার, এরকম কি গবেষণা পৃথিবীতে কোথাও আছে যে বাংলাদেশে এই যে ক্লোজ ডোর, একটা রুমের মধ্যে 10 জন, পার্শ্ববর্তী রোগীর অবশ্য খুব খারাপ হচ্ছে, চিৎকার করছে, এর মধ্যে যে একটা মানুষ একাকিত্বের যে ব্যাপারটি, মানে এটি আসলে একটা মুমূর্ষু রোগীকে কত মৃত্যুর দিকে ধাবিত করে? এটা তো কমন সেন্স। এটা নিয়ে স্টাডি নিশ্চয়ই হয়েছে অনেক। কিন্তু একজন মুমূর্ষু রোগী যে দেখে পাশে বেডে একজন মরে যাচ্ছে, এটা আমি প্রায় শুনি এখানে, যে ওইখানে খুব কেয়ারফুল। যখন কেউ অসুস্থ হবে তাকে সরিয়ে দেওয়া হয়, রোগীদেরকে যেন তার এফেক্ট না হয়। এখানে ওটা করা সম্ভব, কিন্তু আমাদের হয়তো জায়গা নাই, যার জন্য কোথায় সরাবে। তো এসব কারণে যেমন একজন মারা গেছেন, অনেক স্টোরি আছে যারা ফ্যামিলি এসে আমাদের বলে, ডাক্তার তো এগুলো কিন্তু একটু সেন্সিটিভ যদি আমরা হই। আমাদের এখানে নার্সের ভালো, ডাক্তারও ভালো, পেশেন্টরাও ডাক্তারদেরকে মানে একদম ঈশ্বরের মতো সম্মান করে। আমাদের তো আমেরিকাতে কিন্তু ডাক্তারদেরকে অত ঈশ্বর মতো সম্মান করে না, মানে তোমাকে আমি পয়সা দিচ্ছি, তুমি আমার চিকিৎসা করবে। কিন্তু এখানে যে সম্মান পাওয়া যায়, এটার জন্য আমাদের সম্পর্ক অনেক ভালো হওয়ার কথা। এটা আমাদের ডাক্তারদের দোষ আছে, আমরা ভালো করে এক্সপ্লেন করি না। পেশেন্টের দোষ আছে, আমাদের সন্দেহ করে যে উনি নিশ্চয়ই আমাকে মারার জন্য আনছেন। এই যে একটা ব্যাপার, এটা নিয়ে আমাদের আলোচনা করা খুবই। স্যার, আমি একটু শিক্ষার বিষয়ে আরেকটু জানতে চাই যে বাংলাদেশ থেকে যারা যুক্তরাজ্যে, ইউরোপে বা যুক্তরাষ্ট্রে যারা পড়তে যাচ্ছে, ইউএসএমএলই বা অন্যান্য নানার মাধ্যমে আসলে পরীক্ষা দিয়ে তারা যাচ্ছে, মানে এই পড়তে যাবার পরে, মানে বাংলাদেশে একটা শিক্ষার্থী এমবিবিএস পাশ করার পরে যা কিছু পড়ে, এমডি বা এফসিপিএস যা বলি, মানে তার থেকে পড়াশোনাটা ওইখানে সহজ কিনা? পড়াশোনা ওখানে সহজ আর কঠিন দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে এখান থেকে যারা এমবিবিএস পাশ করে যান, তাদের যখন ইউসিএমএলই বলে, এমডি ইকুইভ্যালেন্সি, ওইটা পাশ করতে হবে। কিন্তু ওইটা পাশ করে ডিফিকাল্ট না, কিন্তু অনেক মার্কস বেশি পেতে হবে। কারণ যেমন ধরো একটা জায়গাতে 30টা পজিশন আছে, ওইখানে 300 মানুষ অ্যাপ্লাই করলো, এরা সবাই কোয়ালিফাইড, কিন্তু তারা প্রথম 30 জনকে নেবে। কিভাবে নেবে? খালি মার্কসের জন্য না, তারা ইন্টারভিউ দেখবে, তাদের আগে কি করছে দেখবে, দেখে নেবে। তো ওইটা ডিফিকাল্ট, এটা বটলনেক। আমাদের ছেলেরা মেয়েরা এখান থেকে যারা যায়, তারা যখন ঢুকে তারা ভালো করে। কেন ভালো করে? তারা ঢাকা মেডিকেলের মতো জায়গায় রুগী দেখে, যেখানে রুগী এত রুগী, মানে সব কিছু তারা দেখে, তার প্রসিজার। তারা ওখানে গেলে হাত পেকে যায়। আমি যখন গেলাম,
আমি কিছুর মধ্যে ফেমাস হয়ে গেলাম, কারণ আমি সবচেয়ে বেশি নিডিল ঢুকাতে পারি, আইসি করতে পারি, এখানে আমি করে গিয়েছি। ওরা তো এসব করে না, ওদের শিখতে হাত কাঁপে, সময় লাগে। তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো করবে, কিন্তু ঢুকার যে ব্যাপারটা সেটা খালি মার্কস পেলে হবে না, ওর এক্সপিরিয়েন্স লাগবে। তো আমার সাথে অনেকে রাউন্ড দেয়, আমি ওদেরকে সার্টিফিকেট দিচ্ছি, তারা রাউন্ড দিয়েছে ভালো। এই সার্টিফিকেটগুলো খুব ইম্পর্টেন্ট, অনেকেই দিচ্ছে আমার মতো, এখন আরও হেল্প করছে। তো যারা ঢুকতে পারে তারা প্রত্যেকেই ভালো করে, কিন্তু ঢুকার যে ক্যাপাবল যে ব্যবস্থা, সেখানে একটা কঠিন, একটা বড় যুদ্ধ। অন্তর্বর্তী সরকার আসার পরে আমরা মেডিকেল কলেজগুলোতে দেখলাম যে আসন কমানো বা হচ্ছে আরেকটু নিয়ন্ত্রণ বাড়ানো, সেই চেষ্টাগুলো আসলে চলছে। মানে এই যে 136-37টা মেডিকেল কলেজ হয়ে গেল একটা সময়ের ভিতরে, এইটাকে আপনি কিভাবে দেখেন? মেডিকেল কলেজ আমি তো আর করি নাই, যেহেতু হয়েই গেছে, আমার দায়িত্ব হবে এগুলোকে ইমপ্রুভ করা, এটা বন্ধ করার তো দরকার নেই। এটাতে কেন পিছনে, যেমন ধরো বললো যে আমাদের এখানে ফিজিওলজির প্রফেসর নাই, অ্যানাটমির প্রফেসর নাই, হতেই পারে। এখন এদেরকে প্রফেসর করাবার জন্য, প্রফেসর বানাবার জন্য সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট না। আমাকে প্রফেসর আজাদ খান, যিনি হেড অফ দ্য এই স্বাস্থ্যের ছিলেন, উনি বললেন যে আমাদের লোক আছে, কিন্তু আমাদের সিস্টেমে তাদেরকে ঢুকে দেওয়া হচ্ছে না। আমি এটা বললাম যে আমি ফিজিওলজির ভিডিও করাবো বেস্ট প্রফেসরকে দিয়ে, ওইটা যেসব জায়গাতে নাই তারা ওটা দেখবে। আমি নিজে অনেক প্রসিজিওর করেছি ভিডিও দেখে। সুতরাং আমাদের ছেলেমেয়েরা তাদেরকে অনেক ধরনের শেখাবার ব্যাপার আছে। প্রফেসর ফিজিক্যালি থাকতেও হবে না, কিন্তু সার্জারিতে বা মেডিসিনে পেশেন্টের উপর থাকতে হবে। কিন্তু যেগুলোতে নাই সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে। তো এই জিনিসগুলো দেখতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিজি হেলথ, তাদের বসতে হবে। আমরাও হ্যাপি আমাদের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, কিন্তু সম্ভব যদি আমরা এটা হেল্প করি, ওদেরকে বলে এটা করতে হবে, তোমরা না করলে তোমাদের বন্ধ করে দেবো, ওর কথাই করবে। এখন আমি যদি মনে করি প্রত্যেকেই আমার ছেলে মেয়ে, এরা প্রত্যেকে ডিজার্ভ করে পাশ করতে, এইসব কাউকে বন্ধ করা, ছোট করা, এগুলো থেকে আমি মনে করি কেন ডেফিসিট হচ্ছে ওইটাকে সাপোর্ট দেওয়া বেশি ইম্পর্টেন্ট। মানোন্নয়ন করাটা জরুরি। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের যে পেশেন্ট কেয়ার বাংলাদেশে কেমন হয়, বা পৃথিবীতে এটার কত মানে যুগান্তকারী পরিবর্তন হয়েছে? পেশেন্ট কেয়ারটা দুই রকমের আছে। এখন এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে স্টুডেন্টরা, ডাক্তার কিন্তু অনেক রিসেন্ট ইনফরমেশন পাচ্ছে হাতের মুঠায়, যেটা আমরা আগে পেতাম না। ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের ব্যবহার করতে হবে এবং শিখতে হবে। এবং বাংলাদেশের কিন্তু অনেকে জানে এটা, বাংলাদেশের ছেলেমেয়েরা তারা ভেরি স্মার্ট, এখানে যারা আছে তারাও, ডাক্তাররাও দেখছে। আমি যদি আপনার কাছে একটা এক্সাম্পল জানতে চাই যে কোনো একটা কেসের ক্ষেত্রে আপনারা এআইটাকে কিভাবে ব্যবহার করছেন, সেটি জানতে চাই। যেমন ধরো একটা সিমটম নিয়ে আসলো, হাত কাঁপতেছে। তো হাত কাঁপতেছে, কেন হাত কাঁপে, এআইতে যদি তুমি প্রশ্ন করো, তখন যে 10টা কমনেস্ট কজ আসবে, এটা হয়তো এমনি মাথায় মনে থাকবে না। ওই কজগুলো কিভাবে, এক একটা কজের জন্য কি টেস্ট লাগবে, সেটা চলে আসতেছে। এটার জন্য স্যারকে জিজ্ঞেস করতে হচ্ছে না, কাউকে বই খুলতে হচ্ছে না, ইমিডিয়েটলি আসতেছে বেডসাইডে। এখন এইটা ব্যবহার করা উচিত, কারণ এটা বিগ গিফট। কিন্তু এআই কোনোদিন হিউম্যান টাচকে রিপ্লেস করতে পারবে না। একটা পেশেন্ট অসুস্থ আছে, আমি এআইতে জানলাম তার এটা দিতে হবে, কিন্তু ওকে গিয়ে হাত ধরা, ফিজিক্যাল এক্সাম করে কোথায় ব্যথা আছে, ব্যথাটা টাচ না করলে এআই বলতে পারবে না কোথায় ব্যথা আছে। তার মধ্যে পেশেন্ট যখন এমপ্যাথি, আপনি ভালো আছেন কিনা, আপনি চিন্তা করবেন না, এই যে একটা ফিডব্যাক ডাক্তারের সাথে, এআইতে এটা হচ্ছে না। তারপরে পার্সোনাল, অনেক রুগী আছে, সবই এক পেটে ব্যথা আছে, কিন্তু ডিফারেন্টভাবে একজন রেসপন্ড করে। ওই পার্সোনালি যে পার্সন রেসপন্ড করবে, কেউ কানবে, কেউ হাসবে, কেউ, এগুলো জন্য একজন ডাক্তার এক্সপিরিয়েন্স হতে হবে রুগীকে ডিল করে করে। এই জিনিসগুলো এআই রিপ্লেস করতে পারবে না, এবং এটা আরও বেশি করে করা দরকার, যেটা আমরা আমেরিকাতেও এটা করার জন্য আমরা এমফেসাইজ করি।
আমি আমার স্টুডেন্টদেরকে ডাক্তারদেরকে 2-3 বার পাঠাই, যাও গিয়ে পেশেন্টকে জিজ্ঞেস করে আসো, আবার দেখে আসো, পেশেন্টের কাছে 10 সেকেন্ড তাকিয়ে দেখো পেশেন্ট আজকে কীরকম, পরের দিন আবার দেখো যে মাঝে মধ্যে ঢুকুক যে আমি কালকে যেরকম দেখছিলাম ইমপ্রুভ করছে কিনা, কারণ টেস্ট অনেক সময় নর্মাল আসতেছে কিন্তু পেশেন্ট খারাপ হচ্ছে। এই জিনিসটা যে আমরা যারা টিচার, মানে সেটা অ্যাসিস্ট্যান্স দরকার, কিন্তু মানে সব কাজ তো আর করে দিতে আসলে এআই পারবে না। এই তো সেটাই বললাম, এ যেটা পারবে সেটা দারুণ জিনিস, কোনো সন্দেহ নাই, কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হলে হিউম্যান টাচ, যেটা তার মধ্যে এথিক্স, তার মধ্যে এই জিনিসগুলো মানুষের খুবই দরকার, এবং সেটার সাথে যখন যোগ করা হবে তখন ডাক্তাররা ভালো ডাক্তার হতে পারবে, পেশেন্টরা স্যাটিসফাইড হবে এবং ভুল কম হবে। ওষুধ দেওয়া থেকে শুরু করে আনদেশে 100টা টেস্ট করা লাগবে না, লিমিটেড টেস্ট করে দেবে। বাংলাদেশের চিকিৎসকদের ক্ষেত্রে আমি এটা সারা পৃথিবীতে থাকতে পারে যে অপ্রয়োজনীয় ওষুধ এবং অপ্রয়োজনীয় টেস্টের একটা অভিযোগ আসলে শোনা যায় এবং অনেক ক্ষেত্রে প্রমাণও পাওয়া যায়। এটা নিয়ন্ত্রণ করে কিভাবে উন্নত বিশ্ব, বা এটা আমেরিকাতে কিভাবে হয়? আগে আমেরিকাতে নিয়ন্ত্রণ ছিল না, আমি যখন গেছি তখন নিয়ন্ত্রণ ছিল, 10টা টেস্ট করে দিল। আমরা যখন শেখাই, আমাদের দুইটা আমার কাজ, একটা হচ্ছে রুগী দেখা, সেখানে রুগী দেখার রুগীর সাথে সম্পর্ক, আরেকটা হচ্ছে যখন পড়াই, সেটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হোক, সিনিয়র ডাক্তার হোক, রুগীর সাথে দুই জিনিস। যখন আমরা টেস্ট করতে দেই রুগীরে, তখন কিন্তু আমরা 100টা টেস্ট করতে দিই না, এবং ছাত্রদেরকে শেখাই তুমি এক্সট্রা টেস্ট করো, তুমি মার্কস কম পাবে, তোমাকে চিন্তা করে তুমি একটা দিয়ে দিলে আন্দাজে এটার জন্য মার্ক কাটা যাবে। এই সব কারণে, এবং ইন্স্যুরেন্স কোম্পানি এখন যেটা করছে, আগে তো আমরা বলতাম ইন্স্যুরেন্স কোম্পানি এখন প্রত্যেকটা টেস্ট কেন করছো ওটা কোড দিতে হবে, নাহলে ওরা পেমেন্টই দেবে না। আচ্ছা, এখন তো পকেট থেকে দেয়, ওখান থেকে ইন্স্যুরেন্স কোম্পানি দেয়। তো এইভাবে নিয়ন্ত্রিত হয়, এবং প্রত্যেকটা টেস্টের, ইভেন দ্য সিম্পল টেস্ট, নিচে থাকতে হবে যে কেন করছে, কি আমি চিন্তা করতেছি, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আন্দাজে দিয়ে দিলাম 100 টেস্ট, এটা এখন ওখানে আর হয়। স্যার এখানে তো ইন্স্যুরেন্স কোম্পানি যেহেতু নেই, এটা তো আর বাংলাদেশে তাহলে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব? কোনো বেসরকারি হাসপাতাল এই জন্য নলেজ দরকার, এই জন্য ছাত্রদের ডাক্তারদের বলতে হবে যে আপনি যে টেস্ট দিচ্ছেন, এই টেস্টটা দেওয়ার আগে যদি উনি এআই ইউজ করে, তাহলে এতে টেস্ট দেবে না, কারণ সে জানে যে একটা পর একটা দেবো। অনেকে আছে একবার আসে ময়মনসিংহ থেকে, সে 3 মাস আসবে না, তাদের জন্য অনেকে বলে যে না এই ভদ্রলোক বারবার আসতে পারবে না, পরের সপ্তাহে আসতে পারবে না, আমি দিলাম। ডাক্তার কিন্তু অনেক সময় অনেক কিছু করেন, এখানকার মানুষ দূর থেকে আসছে, কাছ থেকে আসছে, বিভিন্ন কারণে। কেউ কেউ আছে তারা সিন্ডিকেট করেন, কিন্তু ভালো ডাক্তার যারা, তারা কিন্তু অনেক সময়, যেমন আমার এক সিনিয়র ডাক্তার বলেন যে 3টার সময় রাত্রে লোক বসে আছে, আমি এখন কীভাবে যাই, তুমি আমাকে বললো আমি পয়সার জন্য আছি, আমি তো এই রুগীরা যদি আমি না দেখি তাহলে তো সে হোটেল থাকতে হবে। তো ডাক্তারদের উপরে স্পেশালাইজেশন, তাদের উপরে যে প্রেশার আছে সেটা কমানোর জন্য আরও নতুন স্পেশালিস্ট তৈরি করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে যে তারাও ভালো ডাক্তার। এবং সেটা যখন করা হবে তখন সিনিয়র ডাক্তারদের ফ্যামিলির টাইম পাবে, তারা বেড়াতে যেতে পারে না, তাদের নিজেদের মানসিক যেটা হেলথ, সেটাও নিজেরা ডাক্তারাই ডিপ্রেস হয়ে যাচ্ছে। তো এইসব কারণে একটা ওভারঅল, ওইখানে কিন্তু আমাদের জিজ্ঞেস করা হয় তুমি কি মনে করছো তুমি এই মাসে যতটুকু কাজ তার থেকে বেশি করেছো, তুমি কি ডিপ্রেস? আমাদেরকে এখন হাসপাতাল থেকে প্রশ্ন করতে হয়। এই কেন? যে দেখছে যে ডাক্তারদের ডিপ্রেশন হওয়া, ডাক্তারের চাকরি ছেড়ে দেওয়া, এগুলো কিন্তু খুব সুইসাইডাল রিস্ক ডাক্তারদের, ইন্টার্নদের অনেক বেশি, কারণ ইয়াং ছেলেরা ফ্রাস্ট্রেট হয়ে যায়। তো মানসিক চিকিৎসকদের, পেশেন্টের কথা বাদে দিলাম, চিকিৎসকদেরও মানসিক একটা স্বস্তি দরকার, যার জন্য আমাদের সিস্টেম করতে হবে যেন লোডটাকে কমাবার জন্য ব্যবস্থা। এটা আছে অনেক ব্যবস্থা, আমি এখানে লম্বা করছি না, এটা সম্ভব। স্যার আমি আর্জেন্ট কেয়ারের নাম আমরা সারা পৃথিবীব্যাপী আসলে শুনছি, বিশেষ করে আমেরিকাতে বেশি শোনা যাচ্ছে। আপনি যে হাসপাতাল একটি করেছেন অনেককে সাথে নিয়ে সিলেটে, সেখানে একটি আর্জেন্ট কেয়ার প্রতিষ্ঠা করেছেন, মানে এটার বেনিফিট কি, বা মানে এখানে আসলে কি লাভ হবে? থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্ন করার জন্য। যে ইমার্জেন্সি, যখন আমাদের ইমার্জেন্সি হয়, হঠাৎ করে আমার চেস্ট পেইন হলো, পেটে ব্যথা হলো, আমরা কী করি? আমরা ইমার্জেন্সি রুমে যাই। তো ইমার্জেন্সি রুমে গেলে আমেরিকাতে মানুষ যখন যেত, যেন পা ভেঙে গেলো একজনের, সে তো ইমার্জেন্সি মনে করছে, গেল। ইমার্জেন্সি রুমে যদি 10টা বেড থাকে আর 20 জন লোক যদি ওয়েটিংয়ে থাকে, তাহলে তারা কাকে আগে নেই জানো? যারা জানে ইমিডিয়েটলি মারা যেতে পারে। কারা? তাদের স্ট্রোক হচ্ছে অথবা বুকের মধ্যে চেস্ট পেইন হচ্ছে। আমি যদি 2 ঘন্টা আগেও যাই,
আর 1 মিনিট আগে যদি একজন আসে বুকে ব্যথা নিয়ে, সে কিন্তু আমার পা ভাঙার জন্য আমাকে বলবো যে আপনি মারা যাবেন না পা ভাঙার জন্য। এটাকে বলে ট্রিয়াজিং। এটা করার জন্য অনেকে ইমার্জেন্সি রুমে 10 ঘন্টা 12 ঘন্টা ওয়েট করে একটা জিনিসের জন্য যেটা ইমিডিয়েটলি মারা যাবে না। মারা যাবে না, কিন্তু সে তো যন্ত্রণা ভোগ করছে। যন্ত্রণা হচ্ছে ঠিক আছে, কিন্তু ওদের তো লিমিটেড ক্যাপাসিটি। এই কারণে ইমার্জেন্সি না আর্জেন্সি। আর্জেন্সি মানে হচ্ছে আর্জেন্ট বাট নট ইমার্জেন্ট। ইমার্জেন্ট মানে তুমি ডাইং। এই কনসেপ্টটা থেকে বেরিয়ে এসে তারা ছোটো ছোটো ক্লিনিকের মতো করেছে অনেক জায়গাতে, লেখা আর্জেন্ট কেয়ার। এটাতে কী হয় যে তোমার মাঝরাত্রে বা যে কোনো সময় চেস্ট পেইনও হলো, তুমি মনে করলে যে আমি ইমার্জেন্সি না যে আর্জেন্ট কেয়ারে গেলাম, ওখানে তোমার ইকেজি করে ইলেকট্রোকার্ডিওগ্রাম করলো, ব্লাড টেস্ট করলো, 25 মিনিটের ভিতরে বলতে পারো এটা হার্টের। তো হার্টের হয় হাসপাতালে চলে যাও, হার্টের না হয় এটা তখন বাসায় পাঠিয়ে দিচ্ছে। তাতে যে কী হলো, যে ইমার্জেন্সি রুমে যে লম্বা লাইন সেটা কমলো। ইভেন পা ভাঙছে আর্জেন্ট কেয়ারে তারা প্লাস্টার করে দিচ্ছে। এটাতে বেশি হওয়ার জন্য মানুষ এখন আর ওয়েট করতে হয় না। এবং দেখা গেছে যারা আর্জেন্ট কেয়ারে যায় তাদের মধ্যে 80% 80% মানুষ কিন্তু ওখানকে ইমিডিয়েটলি এক্স রে করে, ইমিডিয়েটলি আলট্রাসাউন্ড করে, ইমিডিয়েটলি ব্লাড টেস্ট করে, ওষুধও আছে, সব দিয়ে টিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছে। আর 20% দেখে জানে এরা স্ট্রোক হচ্ছে বা এটা সিরিয়াস, তাদেরকে ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স দিয়ে রিয়েল ইমার্জেন্সি হাসপাতালে পাঠানো হচ্ছে। বাংলাদেশে এটা খুবই দরকারি, কারণ বাংলাদেশের বড় বড় হাসপাতাল ইমার্জেন্সি রুমের অবস্থা বেশি, প্রেশার বেশি। তো আমরা এই জন্য আমি সিলেটে আমরা কিডনি হাসপাতাল বানিয়েছি, যদিও এটা চ্যারিটি। ডায়ালিসিস আমরা ফুল ফ্রি দিতে চাচ্ছি এবং অলরেডি 50% দিচ্ছি। কিন্তু আমরা সার্ভিস ওরিয়েন্টেড, যেমন বেস্ট, যেমন আমেরিকা যেহেতু আমি আছি, আই হ্যাভ টু গিভ দ্য সার্ভিসের মানটা তো বাড়াতে হবে। তো আমরা ওখানে আর্জেন্ট কেয়ারের জন্য আমরা আলট্রাসাউন্ড এক্স-রে দিয়ে একটা আর্জেন্ট কেয়ার সেন্টার করেছি এই কারণে। এবং এটা নিয়ে আমি যে আমাদের ডক্টর সাইদুর যে এখন আমাদের অ্যাডভাইজার, ডেপুটি অ্যাডভাইজার, তারাও ইন্টারেস্টেড, ওর সাথে কথা বলেছি যে আমরা যদি আমাদের থানাতে এখন একজন ডাক্তার কাছে যাবে, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেবেন, সেই টেস্টের জন্য আরেক জায়গায় যাবে, ওষুধের জন্য আরেক জায়গায় যাবে, হয়তো 2 দিন লাগবে জানতে। এখানে উইদিন হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টার মধ্যে তার সব জানা হয়ে যাবে যে তোমার কি ওষুধ, তুমি বাড়ি চলে যাবে। এখন যদি আমরা বেশি কিছু লাগে না, এখন এই থানা হেলথ কমপ্লেক্সগুলোকে যদি আমরা এসব ইকুইপমেন্ট দিয়ে আর্জেন্ট কেয়ারে ট্রেনিং দিতে হয়, কারণ একটা 6 মাসের বাচ্চা আসবে, তার 1 ঘন্টা পরে একজন 90 বছরের বয়স্ক মহিলা আসছেন, ওই যে ডাক্তার থাকবে তাকে কিন্তু সব ট্রেনিং থাকতে হবে। এই ট্রেনিংটা দেওয়া সম্ভব, কারণ আর্জেন্ট কেয়ার ট্রেনিং হচ্ছে। তো এইসব করে যদি আমরা তৈরি করতে পারি প্রত্যেকটা শহরে, ঢাকাতে আমি তো মনে করি যদি আমি গুলশান, বনানী, ডিফারেন্ট জায়গাতে আর্জেন্ট সেন্টার করি, মানুষ এত লোক আসবে যে আমরা ঠাকিতে পারবো না। কিন্তু স্যার মানে এইটার খরচ কেমন আনুমানিক? একটা আর্জেন্ট খরচ তো অনেক কম। অনেক মানে ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে এনকারেজ করে যাইতে আর্জেন্ট কেয়ারে, বিকজ তুমি এখানে যদি কোনো, আপনি যদি একটা হাসপাতালে যান, ওখানে ঢুকে বাড়িতে 4-5 লাখ টাকা লেগে যায়। ওইখানে হয়তো 10,000 টাকার মধ্যে সব টেস্ট হয়ে যাবে, উনি কাম হোম। হাসপাতালে গেলেন, ইমার্জেন্সি করলো না, আপনি বসেন দেখি টেস্ট করি, স্যার আসবেন, এই না সে না। তারপরে এই যে জিনিসগুলো, এইটা স্যারেরও তো ব্যস্ত মানুষ, ও খামোখা একটা দেখবে কেন। স্যার আমি শুধু আনুমানিক জানতে চাই যে একটি আর্জেন্ট কেয়ার যদি কেউ করতে চায়, কোনো একজন ব্যক্তি যদি মনে করে ভলান্টারিলি হয়তো করবে, তার কত টাকা ইনভেস্ট করতে? এটা কি কোটি কোটি টাকার ব্যাপার কিনা? এটাই তো সুযোগ, কোটি কোটির ব্যাপার এটা না। না, এটা একজনে একটা আলট্রাসাউন্ড মেশিনের যে দাম 20 লাখ টাকা, একটা এক্সরের দাম হয়তো 30 লাখ টাকা, আর টেস্টগুলো এই দুটো এক্সপেন্সিভ, আর এই যে মেশিন টেশিন এগুলো কয়েক লাখ টাকা। তো তার 1 কোটি টাকার মধ্যে সে এটা করা সম্ভব। এবং এটাতে তার ইভেন যদি চ্যারিটিও করে কিছু মানুষকে, যারা গরিব, যারা দিতে পারবে, তাদের কাছ থেকে এনাফ পয়সা নিয়ে সে লাভবান হবে এবং সে সার্ভিস হবে। স্যার আমরা আরও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই যে আপনি যেমন একটি হাসপাতাল করেছেন, এখানে অনেকে চ্যারিটি করছে, বাংলাদেশের চ্যারিটি যে হাসপাতালগুলো আছে, আমরা যদি কিডনি ফাউন্ডেশন, হার্ট ফাউন্ডেশন বা ইব্রাহিম কার্ডিয়াক যেভাবে বলি, যারা সরকারের কাছ থেকে ভর্তুকি পায়,
কিন্তু খরচের দিক দিয়ে দেখা যায় যে এরা কোনো অংশেই একটা সরাসরি বেসরকারি হাসপাতালের খরচ যেরকম সেখান থেকে কখনো কমতে পারে না, মানে এটার ব্যাপারে আপনার বক্তব্য কি, বা আপনি যে একটা হাসপাতাল চালাতে গিয়ে মানে কতটা কমে আসলে মানুষকে সেবা দেওয়া যায়? আমি যেটা মডেলই বলবো, আমি জানি আপনি যেটা বলছেন আমি জানি। তো আমাদের ইচ্ছা হচ্ছে যে যারা গরিব মানুষ তারা কিছু দিতে পারবে না, ডায়ালাইসিসটা কেন ইম্পর্টেন্ট, কারণ কেউ যদি হার্ট অ্যাটাক হয়, ক্যান্সার হয়, যে কোনো অসুখ হয়, ও কিন্তু জানবে না যে সে কখন মারা যাবে। যদি কিডনি ফেলিয়ার হয়, ডায়ালিসিস না করতে পারে, আমরা জানি 3-4 দিনের মধ্যে সে মারা যাবে। সে এমনি দেখতে নর্মাল, এই জন্য মানুষের ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। বলছে মা বলছে তুই আমাকে ডায়ালিসিস করাবি না, পয়সা নাই। তো আমরা দেখলাম যে এইটার জন্য খালি ডায়ালিসিসের বাঁচানো না, এটা একটা ফ্যামিলি ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায় এবং মানুষের, তখন আমরা বললাম যাই করি আমরা ফ্রি ডায়ালিসিস দেব। ফ্রি ডায়ালিসিস দিতে হলে আমাদের পয়সা লাগবে। তো প্রথমে যখন আমরা এটা করলাম, আমার ডক্টর শহীদ শামসুদ্দিন ফাউন্ডেশন থেকে আমরা শুরু করলাম ডায়ালিসিস সেন্টার আমাদের ফান্ডেই। তারপরে দেখা গেল যে যেহেতু কেউ করেছে, সবাই জানলো এটা আমরা কমার্শিয়াল না, আমরা মালিকও না, মানুষ আসা শুরু করলো। মানুষ রমজান মাসে আমাদেরকে জাকাতের পয়সা দিচ্ছে। এখন আমাদের একটা হাসপাতাল করেছি। মানে এই টাকাই তো অন্য মানে হাসপাতালগুলোতেও তো আসলে দিচ্ছে, কিন্তু তারা কেন ওই ফ্রি বা ওই 500 টাকা এগুলোতে কেন করতে পারছে না? সেটা আমি ঠিক জানি না, তারা করতে পারতো হয়তো যে কোনো কারণে। প্রথমত যে কোনো হাসপাতালে তাদের নিজেদের বাড়াতে হলে, যেমন আমাদের এখন ডায়ালিসিস আমরা ফ্রি দিতে পারি, কিন্তু আমাদের যে কনস্ট্রাকশন হবে, বাড়াবো, যে আমরা অন্য কিছু করব, তাতে আমাদের বড় ফান্ড দরকার। এই ফান্ড তো আমাদের পেতে হবে। সেজন্য আমরা করেছি এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা ওদের আন্ডারে করছি। তারা যদিও এখন কম পয়সা দিয়েছে, ভবিষ্যতে তারা যদি দেখে এটা মানুষের কাজ হচ্ছে, তখন তারা কনস্ট্রাকশনের জন্য পয়সা দেবে। প্রাইভেট আস্থার জায়গাটা তৈরি করার, আস্থার জায়গাটা তৈরি করে। এবং ইভেন আমাদের ব্যাংক আমাদেরকে 80 লাখ টাকা দিচ্ছে বছরে গরিব রোগীর জন্য। কেন দিচ্ছে? যে তারা যখন আমাদের ট্রাস্ট করেছে, জানছে যে এনারা এভাবে করে, কিন্তু অনেক প্রাইভেট যারা আছে, CSR ফান্ড আছে, আমরা এখনো চাই নাই তেমনভাবে। কিন্তু আমাদেরকে লন্ডনের সিলেটে যারা, বা আমি বলেছি যে এটা লোকাল, যেমন এটা সিলেটে হচ্ছে, আমি বাইরের কারো কিছু পয়সা চাই না। কেন? যে আমার এক বন্ধু বরিশালের, সে 10 লাখ টাকা দেবে না, তোর কাছ থেকে নিব না। কেন? যে লোকাল মানুষকে ট্রিটমেন্ট যদি আমরা, সেই কনসেপ্ট আপনি বলেছিলেন যে ওই অঞ্চলের মানুষ ওই অঞ্চলের মানুষকে সেবা দেবে আর কি। স্যার, মানে আর্জেন্ট কেয়ারের একটি বিষয় আমি মিস করে গেছি, আপনার কাছে জানতে চাই যে কেউ যদি মনে করে যে এই কনসেপ্টটা তার ভালো লেগেছে, কিন্তু এই কনসেপ্টটা তো বাংলাদেশ গভর্নমেন্ট এখনো চালু করে নাই, তাহলে তিনি কোন নামে কিভাবে নিবন্ধন নেবেন? এই প্রক্রিয়া শুরু হচ্ছে কিনা আগামীতে? গভর্নমেন্টের কনসেপ্ট কেন লাগবে আমি নট শিওর। গভর্নমেন্টের পারমিশন কেন লাগবে? গভর্নমেন্টের পারমিশন লাগবে কোনো প্রাইভেট ডাক্তার যে অফিস করে, সেখানে গভর্নমেন্টের পারমিশন লাগে। আচ্ছা, যেটা লাগে সেটা নিতে হবে। আপনি বলছেন যে মডেলটা আর্জেন্ট কেয়ার কনসেপ্টে সে যাবে আর কি, আর অন্যান্য আমি ঠিক নট শিওর, গুড প্রশ্ন, আমি নিজেই জানি না। কিন্তু আমরা করেছি কোথায়? আমরা করেছি একটা হাসপাতালের মধ্যে। তখন আমাদের একটা পারমিশন নিতে হয়েছে। সেখানে আবার ইউর রাইট, সেখানে আমাদের 5টা বেড দেখাতে হয়েছে, সে হাসপাতালের বেড, যদি আমাদের হাসপাতালের বেড না। তো কিছু একটা ব্যাপার আছে যেটা নিতে হয়। তবে আর্জেন্ট কেয়ারের একটা ব্র্যান্ডিং যদি করা যায়, মানুষ যদি বুঝে, তাহলে মনে হয় যে এখানে অনেকে স্বপ্রণোদিত হয়ে সহযোগিতা করতে পারে বা ব্যবসায়িক কাজেও মানুষ নিতে পারে, হতে পারে। স্যার, আমি একটু আপনার কাছে একটু হেলথের কাছাকাছি টপিকে, যেহেতু আপনি প্রবাস জীবন অনেক বছর ধরে আছেন, যে অন্তর্বর্তী সরকার নানাভাবে চেষ্টা করলো যে প্রবাসীদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে, যেমন তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেয়া, বা তাদের অনেক বিষয় তারা দেখছে। তো তারাও তো অনেকে বাংলাদেশে এসে সেবা নেয়, আবার ওখানেও স্বাস্থ্যসেবা তাদের নেওয়া লাগে। স্বাস্থ্যের কোনো ইস্যুকে অন্তর্বর্তী সরকার এনেছে কিনা, বা এটা দরকারি কিনা? যে প্রবাসী বলতে 2 রকমের প্রবাসী আছেন। একরকম প্রবাসী হচ্ছে তারা এখানকার ফ্যামিলি থাকেন, তারা সৌদি আরবে, মালয়েশিয়ায় কাজ করেন, তারা সব পয়সা এখানে পাঠান, ওখানে তাদের হেলথ কেয়ার জানি না তাদের কোম্পানি কীভাবে দিচ্ছে। তাদের জন্য অনেক দিন থেকে আমরা আশা করছি যে তারা যখন আসবে, তাদের জন্য হেলথ কেয়ার, তাদের ফ্যামিলির জন্য হেলথ কেয়ার ব্যবস্থা করা হয় প্রায়োরিটাইজ, কারণ তারা ফরেন রেভিনিউ আনছে। আমরা যারা আমেরিকাতে থাকি, আমেরিকান সিটিজেন, ইংলিশ, তাদের ওখানে ইন্স্যুরেন্স আছে। তারা ইনফ্যাক্ট অনেকে এখানে এসে ডেন্টাল কাজ করায়, অনেকে ছোটোখাটো কানাডিয়ান এবং ইংল্যান্ডের, ওখানে তো ওদের তো আবার
স্টেটের অনেক সময় ডিলে হয়, ইন্ডিয়াতে অনেকে এসে করে। তো অন্তর্বর্তী সরকারকে উচিত করা, যারা প্রবাসে যারা কায়িক শ্রম করছেন, তাদের পরিবার এখানে, তাদের হেল্প দরকার। যারা সিটিজেন অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ডে যারা আছেন, তাদের জন্য মনে হয় না কিছু দরকার আছে। দরকার কিন্তু আছে। স্যার আপনি এটা জানেন কিনা জানি না যে যেই অঞ্চলগুলোতে প্রবাসী অধ্যুষিত যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে ওষুধের বিক্রি প্রচুর পরিমাণ, সেখানে টেস্টের অপব্যবহার প্রচুর পরিমাণ, এবং সেখানে মানে ওই যে মাসে মাসে টাকা অগ্রিম দেয়া থাকে, তারা মানে এই একটা মিসইউজ আছে, সেটি নিয়ে তো আসলে কোনো কনসার্ন আমরা দেখি না স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ যেখানে পয়সা আছে। আপনি কুমিল্লাতে 2.5 থেকে 3,000 ডায়াগনস্টিক সেন্টার আছে, আপনি কীভাবে মানে কল্পনা করা যায় কিনা? কতটা? 2.5 থেকে 3,000 একটি জেলা শহরে। তো ওইটা তো ভালো, যদি ভালো করে চলে। কারণ এটা চলছে এই জন্য যেহেতু তারা কুমিল্লার প্রবাসীরা পয়সা দিতে পারছেন, কারণ এটা তো এক্সপেন্সিভ। আর যদি ফ্রি আমাদের মতো করতে চান, তখন একজন আরেকজনকে হেল্প করতে হবে। আমার কেউ ডায়ালাইসিসে নাই, কিন্তু আমাকে চ্যারিটি হিসাবে, জাকাত হিসাবে, অনেক দেশে আছে। কিন্তু এগুলো আসলে ডায়াগনস্টিক সেন্টার নির্ভর বেশি হয়েছে, কিন্তু ডায়াগনোসিস সেন্টার নির্ভর, আমি বুঝছি, ডায়ালিসিস হাসপাতাল টাইপের আসলে না যে আমি একটা বিশেষায়িত ক্যান্সারের হাসপাতাল করলাম, কিডনির করলাম, মানে ডায়াগনস্টিকই তো একটু প্রফিটের জায়গাটা বেশি। আমি ডায়ালিসিস শুনছি। ডায়াগনস্টিক সেন্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা গেছে যে এগুলো মেনটেন হচ্ছে না। সেম ব্লাড যদি আমি 3টা সেন্টারে দেই, হয়তো একই রকম নাও আসতে পারে। তার মানে এরা কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না। এইটা ইভেন হাসপাতাল, বড় বড় হাসপাতালে মেশিনগুলো চেক করতে হয়, যে দেখা গেছে যে কোনো কারণে মেশিন, তো এই কোয়ালিটি কন্ট্রোল যদি সরকার না নিয়ন্ত্রণ করেন, তাহলে তারা কিন্তু ভুল টেস্ট দেবেন। এবং আমি অনেক ডাক্তারকে জানি, তারা টেস্টে বিশ্বাস করে না। যখন মনে হলো যে এটা এরকম হওয়ার কথা হয় নাই, বলে যে আমি এটা বিশ্বাস করি নাই। যে সিনিয়র ডাক্তার, তারা কিন্তু অনেক সময় করে না, এবং অনেক নাম শুনেই তো করে না, মানে হ্যাঁ, নাম শুনে করে না। তো এই জিনিসগুলো আমাদেরকে সরকার যে আসুক না কেন, যেগুলোকে মানুষের ক্ষতি করে, এটা ডায়াগনস্টিক উইদাউট প্রপার কোয়ালিটি কন্ট্রোল, এগুলো ওষুধগুলো জাল ওষুধ করা, ওষুধের কোয়ালিটি করা। একটা ভুল জিনিস আছে যে এক্সপায়ার্ড হয়ে গেলে ওষুধ ফেলে দিতে হবে। সেটার পরে আমি প্রথম আলোতে লিখেছিলাম, এক্সপায়ার্ড হলে 1 মাস 1 বছর হলে কেউ মারা যায় না। এক্সপায়ার্ড ওষুধ মানে হচ্ছে এটার গুণগত মান কমে গেছে। অনেকে এটা নিয়ে কেস করে দেয়। বিষ কোনোদিনও হয় না, কয়েকটা ওষুধ ছাড়া। এই জন্য অনেক সময় রাত্রিবেলা মাঝরাতে একজন অ্যান্টিবায়োটিক দরকার, সে বলে এক্সপায়ার্ড হয়ে গেছে, ওয়েট করবে সকালে যান, তার হচ্ছে ডাবল খাওয়া। আমি এই জন্য বলছি যে এক্সপায়ার্ড ওষুধ নিয়ে এটা অনেক লম্বা গল্প, কিন্তু মানুষের জানা দরকার এক্সপায়ারেশন হয়ে গেলে এটা খেলে ক্ষতি হয় না, কাজ না করতে পারে, হেডেক না কমতে পারে, কিন্তু ক্ষতি হয় না। ক্ষতি হলে যদি ওষুধ চেঞ্জ হয়ে যায়, দেখতে সাদা হয়ে গেছে, লাল হয়ে গেছে, সেটা অন্য জিনিস। কারণ এই জিনিসগুলো আমাদের অজ্ঞতার জন্য আমরা অনেক গ্রামে ফার্মেসিকে, গরিব মানুষের ফার্মেসি ডিস্ট্রয় করি। এবং এই জিনিসটা, এগুলো নলেজের ব্যাপার আছে, আমরা এটাতে হেল্প করতে পারবো, এটা আমার একটা ইন্টারেস্ট আছে এই ব্যাপারে। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানবো যে পিএইচএ এটির মাধ্যমে প্রবাসী চিকিৎসকদের সাথে বাংলাদেশি চিকিৎসকদের একটি সম্মিলন ঘটানোর চেষ্টা হয়েছে, মানে এটি কোন পর্যায়ে আছে? প্রবাসীদের কাছ থেকে বাংলাদেশিরা কত বেশি সেবা পাচ্ছে, বা তারা যদি বাংলাদেশের হাসপাতালগুলোতেও কোনোভাবে সেবা দিতে চায়, সেটি সহজীকরণ হয়েছে কিনা? এটা খুব দরকারি। এবং পিএইচএ একটা অর্গানাইজেশন যেটা আমেরিকা, ইংল্যান্ড মিলে কিছু মানুষ তারা করতে চাচ্ছে, এবং এখানকার সাপোর্ট আছে। এইটা খুবই দরকার, কারণ প্রত্যেকে যারা করতে চায়, বাইরে আছে নলেজ নিয়ে দেশে আসতে চায়, এটার একটা রাস্তা। এবং তারা যেসব করেছে এর করে যাচ্ছে। কিন্তু পিএইচএ ছাড়াও, যেমন আমি কিছুদিন আগে এখানকার যে কিডনি অ্যাসোসিয়েশন, তারা ইন্টারন্যাশনাল সেমিনার করলো রেডিসন ব্লুতে। সেখানে বিদেশ থেকে আমিও স্পিকার ছিলাম, হ্যান্ডসন ট্রেনিংও দিয়েছি। এইভাবে অনেক অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে, তাদের সাবজেক্টে তারা কিন্তু করছে, এবং তারা প্রায় বিদেশিদের আনে। যেমন আমি আসলাম, এরকম আরও কয়েকজন আসছেন, পাকিস্তান, ইন্ডিয়া, তারপর নেপাল থেকে আসছে একজন, ইউকে থেকে আসছে, এক্সচেঞ্জ অফ আইডিয়াস। তো ওইগুলো খুব দরকার।
পিএইচএ একটা গ্রুপ ঠিক এরকম ডিফারেন্ট অর্গানাইজেশন করছে, এবং এগুলো এত বেশি এনকারেজ করা দরকার। তবে সাস্টেন করার জন্য বক্তৃতা দিয়ে চলে গেলে খুব একটা লাভ হয় না। কিন্তু অনেকে ভেতরে ভেতরে যোগাযোগ কিন্তু হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের সাথে তো চিকিৎসক। যোগাযোগ করা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে কেস বেস, হ্যান্ডস অন ট্রেনিং। যেমন এখানে অনেক কিছু আগে হতো না, পেরিটোনিয়াল ডায়ালাসিস, পেটের মধ্যে টিউব ঢুকে, সেটা 90-তে আমি ক্যাথেটার এনে ঢুকিয়ে দিয়ে শিখিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে। পেসমেকার ডক্টর রফিক আমেরিকাতে, সে এসে শিখিয়ে দিয়েছে এনআইসিভিডিতে, তারপরে ইয়েতে সিএমএইচে। এই যে এসে থাকা একদিন দুদিন না, উইকস, এই জিনিসগুলো অনেক জিনিস সম্ভব। তো এই কানেকশনটা সম্ভব। তারপরে আবার এখান থেকে প্রফেসর সাদুজ্জামান চৌধুরী, উনি নিউ ইয়র্ক ইউরোলজির হেড মেডিকেল কলেজে, উনি এখান থেকে অনেক ইউরোলজিস্টকে আমেরিকাতে নিয়ে রেখে ট্রেন করে দিয়েছেন। প্যাথোলজিস্ট ডক্টর জামান আরেকজন, উনি এসে এখানে উইকস ট্রেনিং দেন এবং ওখানে নিয়ে ট্রেনিং দিয়েছেন। তো মানুষ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন নামে, পিএইচের মতো হোক, ইন্ডিভিজুয়াল হোক, এটা আজকে নতুন না, সে বাংলাদেশ হওয়ার পর থেকে এটা হচ্ছে। কিন্তু এটা রিসিপিয়েন্ট খুব একটা আগে ইন্টারেস্ট ছিল না। এখন ইয়াং ডাক্তাররা ভেরি মাচ হাংরি টু লার্ন, জানার জন্য, আবার এখান থেকে দেশের বাইরে পড়ার জন্য অনেক কিছুতে তাদের আগ্রহ অনেক বেশি। স্যার, এই 46 বছরের পর্যালোচনা যদি আপনি করেন, মানে বাংলাদেশকে অনেক কিছু স্বাস্থ্য খাতে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোন আক্ষেপগুলো এখনো রয়ে গেছে? সবচেয়ে বড় আক্ষেপ হলো আমার যে এখানকার প্রফেসর রিটায়ারমেন্ট করে ফেলে 56 ইয়ার্স ওল্ড। এটা খুব দুঃখজনক, কারণ এখানে কেন হয় যে একজন প্রফেসর, একটা প্রফেসরের পোস্ট থাকে, উনি মারা না গেলে বা ট্রান্সফার না হলে আরেকজন আসে না। কিন্তু এই যে প্রফেসর মাত্র 56 বছর বয়স, তার যখন শুরু হলো, তাকে আমরা ছেড়ে দিচ্ছি। আমেরিকাতে 80 বছরের প্রফেসরও তারা আছে, কেন যে তাদের জন্য ওয়ার্ড থাকে না, যে প্রফেসর হওয়ার সময় আসে সে প্রফেসর হয়ে যাবে, তার রিটায়ার করার দরকার নেই। এখানে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেতন কিন্তু 200 টাকা মাত্র তফাৎ। ইটস নট দ্য মানি। এখানে খামোখাই এটা করা হয়েছে, এবং এটার জন্য আমি বারবার বলছি যে আপনারা যদি ভালো টিচার রাখতে চান ছাত্রদের শেখাবার জন্য, এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা প্রফেসরের যে একটা পোস্ট, 2টা পোস্ট এসে বাদ দেন। প্রফেসর যে ফার্স্ট ইয়ার থেকে, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর হওয়ার যে ক্রাইটেরিয়া, ওইগুলো যারা পাশ করবে তারা প্রমোশন হবে। আপনি বেতন 200 টাকা বেশি, 200 টাকা কম দেন, ডাজেন্ট ম্যাটার। এই জিনিসটা না ঢুকানোর পর্যন্ত এরা সব চলে যায় কিন্তু প্রাইভেট হাসপাতালে, ভালো, কিন্তু হয়তো ছাত্র নাই, শেখাবার কেউ নাই, আমাদের ট্রেনিংটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা আমি মনে করি, আর যাই উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের প্রফেসরদেরকে একটা বয়সের মধ্যে চলে যেতে হবে, জাস্ট ফর রং একটা আইডিয়া নিয়ে যে একজন প্রফেসর একটা পোস্ট ক্রিয়েট করা যাবে না, এইসব কোনো দরকার নাই। আর স্যার, যদি আশার দিক বলি, মানে যেমন আপনি ইমার্জেন্সি মেডিসিন নিয়ে অনেক কথা বলেছেন, আর্জেন্ট কেয়ার নিয়ে এখন বলছেন, মানে খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে, এরকম কি কি বাস্তবায়ন হয়েছে আপনার জীবনে, আপনার চেষ্টায়? আমি বলবো না যে কিছুই সুসম্পন্ন হয়েছে। যেমন ইনফেকশন কন্ট্রোল, আমি 2005-এ ইনফেকশন কন্ট্রোল করেছিলাম, এখনও ইনফেক্ট ডিজিজ স্পেশালিটি নাই। আমরা কিভাবে অ্যান্টিবায়োটিক না দেওয়া, এই 17টা হাসপাতালে আমরা 2006, 2007-এ আমরা 2000 নার্সকে ট্রেন করেছি। তারপরে কিছুদিন পরে এটা চলে গেছে, এখন আবার শুরু করা হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা নোবডি ইজ থিঙ্কিং অ্যাবাউট ইট। যেমন স্যার, ইমার্জেন্সি মেডিসিনে কিন্তু কোর্স খোলা হয়েছে। আমি আসছি ওখানে। ইমার্জেন্সি মেডিসিন আমরা গত 15 বছর থেকে 10টা সেমিনার করেছি, বারবার গিয়েছি। আমরা এরকম বলেছি, অস্ট্রেলিয়া থেকে একজন আমাদের একটা ডাক্তার, সে এখন সিএমএইচে খুলেছে কিন্তু 6 মাসের জন্য, কিন্তু ও বলেছে আমি ওইখানে নিয়ে ট্রেন করব, আমাদের পিজি থেকে কেউ যায় নাই। কেন যায় নাই? বলে পোস্ট নাই। ইমার্জেন্সি মেডিসিন বলতে কোনো স্পেশালিটি যদি না হয়, ও চাকরি কোথায় পাবে? এইটা নিয়ে আমরা যে কত ডিল করছি মন্ত্রীর সাথে, সেক্রেটারিয়েটে, প্রশাসনটা এমন একটা ব্যাপার যে তারা কিন্তু নড়েই না। তারা মনে করে তারা বেশি জানে, এবং তারা একটা, মানে আই ডোন্ট নো ওয়াই দিস ইজ, ইট হ্যাজ টু বি, এটাকে বোঝাতে হবে যে আপনাদের প্রবলেমটা কোথায়, আপনার প্রবলেমটা কী। এটা কিন্তু ডাক্তাররা ব্যস্ত থাকে, তারা এটা ফাইট করেন। আমেরিকাতে আমরা এটা নিয়ে ফাইট করি, হ্যাঁ, কিছু হলে হইচই করি। মানে অনেক কিছু বাস্তবায়ন হয়েছে, অনেক কিছু আসলে হয়নি, চেষ্টা করে যাচ্ছেন। বাস্তবায়ন আইডিয়াটা হয়েছে,
এবং অনেকে ফলো করছে, যেমন আইসিইউ আগে ছিল না। আমেরিকা থেকে ফারুক ভাই এসে আইসিইউ শুরু করে, আমি এটাতে ইনভলভ ছিলাম যে বার্ডেমে, এখন আইসিইউ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ডটা বাড়াবার জন্য যেসব করা দরকার সেটা বলছি। সেগুলোর জন্য প্রত্যেক সাবজেক্টে এটা হচ্ছে, কিন্তু আমার যেরকম করতে চাচ্ছি ওরকম করার জন্য আমি এখনও মনে করি যে আমরা করা সম্ভব, এবং আমি মারা যাওয়ার আগে যদি একটা মডেল দেখে যেতে পারি, আই উইল বি হ্যাপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার একজন অধ্যাপক, তিনি 46 বছর প্রবাস জীবনে থাকলেও তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাত তথা অন্যান্য নানা খাতে অবদান রাখার চেষ্টা করছেন, এবং তিনি আসলে বলছিলেন যে অনেক চ্যালেঞ্জ এখনো বাকি আছে বাংলাদেশে। সরকারি পর্যায়ে যাদের সঙ্গে কথা বলছেন, অনেক চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, সেই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে যদি বাস্তবায়ন করা হয়, মূলত বাংলাদেশের মানুষেরাই উপকৃত হবে। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।